Hello student, welcome to Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্ম। হালদার E-Academy অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3-র কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা মহিষঞ্চরণের সাথে যুক্ত। বিগত কয়েকটা ক্লাসে আমরা মহিষঞ্চরণের ধারণা এবং কিভাবে বিভিন্ন যুগে যে মহাদেশের সঞ্চরণ ঘটেছে এবং বর্তমান অবস্থায় পৌঁছেছে সেটা আমরা জেনেছি। এছাড়াও ওয়েগনার যে অনুমানসমূহ করেছিল এবং কি কি প্রমাণের ভিত্তিতে এই মহিষঞ্চরণ তত্ত্বের বিকাশ ঘটেছে সেটাও আমরা জেনেছি। এছাড়াও এর সমালোচকরা এই মহিষঞ্চরণ তত্ত্বের যে সমালোচনাগুলো করেছিলেন সেইগুলো আমরা এর আগের ক্লাসে করেছি। আজকে আমাদের টপিক হচ্ছে বিভিন্ন ধরনের যে টার্মগুলো যেগুলো মহিষঞ্চরণের সাথে যুক্ত, সেই সমস্ত বিষয়গুলো আমরা ছোট ছোট করে পড়ব আজকে। তাহলে চলো শুরু করা যাক। প্রত্যেকটা বিষয়ের সাথেই কিছু গুরুত্বপূর্ণ টার্ম বা কি ওয়ার্ড যেগুলোকে বলা হয়, কি ওয়ার্ড কিওয়ার্ড বলতে কি বোঝায়, যে যে বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ক্ষেত্রে। ঠিক সেরকমভাবেই মহিষঞ্চরণ মতবাদের মানে টোটাল যে টপিক, সেই টপিকটার মধ্যে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড পাই। সেই কিওয়ার্ডগুলো যখন আমরা মতবাদটি আলোচনা করেছিলাম সেগুলো খুব ছোটোভাবে আলোচনা করেছিলাম, কিন্তু এখানে আমরা বিস্তারিতভাবে একটু আলোচনা করব। দেখো, প্রথমেই যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে গ্লোসোপটেরিস। আমরা সবাই জানি যে গ্লোসোপটেরিস হচ্ছে একটা জীবাশ্ম, যেটা মহিষঞ্চরণের যে প্রমাণ, সেই প্রমাণের মধ্যে আমরা দেখেছি যে এগুলো বিভিন্ন মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জীবাশ্মের প্রমাণ, এবং সেই প্রমাণ থেকেই বলা হয় যে এই মহাদেশগুলো একটা জায়গায় প্রথমে একত্রিত হয়েছিল এবং পরবর্তীকালে সেগুলো পশ্চিম দিকে এবং উত্তর দিকে সঞ্চারিত হয়েছে। তা এই গ্লোসোপটেরিস হলো একটি গুল্ম গাছের আকারের উদ্ভিদ, যা মহাদেশের গন্ডোয়ানার বিশাল একটা অংশ জুড়ে ছিল। এটা কোন কোন মহাদেশে দেখা গেছিল? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এবং ভারতবর্ষেও এটা দেখা যায়, এই জীবাশ্ম। এর যে টার্মটা আছে সেটা হচ্ছে GLOSS। এর অর্থ হচ্ছে, এটা একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে জিহ্বা। গ্লস অর্থ জিহ্বা, আর টেরিস অর্থাৎ ফার্ন।
অর্থাৎ এমন এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ যেটা জিহ্বার মতো দেখতে। এটি আদিম জিমনোস্পার্ম বর্গের অংশ এবং 200 থেকে 300 মিলিয়ন বছর আগেকার 200 থেকে 300 মিলিয়ন বছর আগে যে যুগটাকে আমরা বলি পার্মিয়াম এবং ট্রায়াসিক। পার্মিয়াম এবং ট্রায়াসিক। এই যুগে এই ফার্নের বিকাশ লাভ হয়েছিল এবং বলা হয় যে সাইবেরিয়ায় ব্যাপক আগ্নেয়গিরির কার্যকলাপের কারণে এই প্রজাতিটি অবশেষে ধ্বংস হয়ে যায়, যার ফলে এর বিশ্বব্যাপী একটা ব্যাপক বিলুপ্তি ঘটে। এবার হচ্ছে গ্লোসোপ্টেরিসের গুরুত্বটা তাহলে কি? গ্লোসোপ্টেরিস গুরুত্ব এখানে যে ভূতাত্ত্বিক ইতিহাসে এর ভীষণভাবে গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে, কারণ আলফ্রেড ওয়েগনার এই মহিষন্ত্রণ মতবাদের ক্ষেত্রে বলেছিলেন যে প্রথমে মহাদেশ একটা অখণ্ড মহাদেশ ছিল যার নাম ছিল প্যানজিয়া এবং এই থিওরিতেই বলা হয় যে তিনি অনুমান করেছিলেন যে মহাদেশগুলো পরবর্তীকালে ভেঙেছে এবং বর্তমানে সেগুলো দূরে দূরে অবস্থান করছে। ঠিক যে সময়ে প্যানজিয়ার দক্ষিণাংশ গঠন করেছিল, যেমন পার্মিয়াম যুগ, যেটা আমি আগেই বললাম, পার্মিয়াম যুগে বেশিরভাগ জলাভূমিতে, তারপর মধ্য থেকে উচ্চ অক্ষাংশে নিম্নভূমিতে উদ্ভিদের প্রধান গাছ ছিল এই গ্লোসোপ্টেরিস প্রজাতি। এর ফলে কি হয়, গন্ডোয়ানার বিভিন্ন খণ্ডের মধ্যে এই প্রজাতির জীবাশ্মের একটা নিদর্শন পাওয়া যায়, যেমন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আন্টার্কটিকা। পার্মিয়াম যুগের শেষের দিকে গন্ডোয়ানা জুড়ে গ্লোসোপ্টেরিস বন বাস্তুতন্ত্র ভেঙে পড়েছিল, যা পার্মিয়াম যুগের শেষের দিকে ঘটেছিল। ওই যে বাস্তুতন্ত্র যে ভেঙে পড়েছিল এবং যেটা পার্মিয়াম যুগের শেষের দিকে ঘটেছিল, সেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ঘটেছে বলে মনে করা হয়। এর ফলে সেটা জীবাশ্মে পরিণত হয় এবং জীবাশ্ম বহু বছর ধরে চাপা পড়ে থেকে থেকে সেটা সঞ্চিত হতে থাকে। এরপর যখন মহাদেশগুলো একে অপরের থেকে দূরে সরে যায় বা সঞ্চরণ ঘটে, তখন সেই জীবাশ্মের উপস্থিতি দেখেই ওয়েগনার মনে করেন যে প্যানজিয়া এক সময় মহাদেশগুলো একত্রে অবস্থান করত, যেটার নাম ছিল প্যানজিয়া। তা এই গ্লোসোপ্টেরিস যে উদ্ভিদের যে জীবাশ্ম, সেটা এই ভূতাত্ত্বিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে টারশিয়ারি যুগ। মহিষন্ত্রণ মতবাদের প্রথম ক্লাসেই আমরা এই জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে আমরা বলেছিলাম। তা এই টারশিয়ারি যুগ জানতে গেলে আমাদের জিওলজিক্যাল টাইম স্কেল বা এজ স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। সেটা কীরকম? যেমন
পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে বর্তমান পর্যন্ত সময়কে দুটো প্রধান ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে বর্তমান সময় অবধি, যেটা হচ্ছে 4000 মিলিয়ন বছর পর্যন্ত, 4000 মিলিয়ন বছর পর্যন্ত ব্যাপ্ত যে যুগটা, সেটাকে বলা হচ্ছে আদিম মহাযুগ বা প্রোটারোজোয়িক, PROTE, প্রোটারোজোয়িক। যেটা 4000 মিলিয়ন বছর পর্যন্ত ব্যাপ্ত। আর এই মহাযুগে এর পরবর্তী যে মহাযুগ, যেটা 600 মিলিয়ন বছরের প্রাণের ইতিহাস জানা যায়, 600 মিলিয়ন বছর পূর্বের প্রাণের ইতিহাস জানা যায়, সেটা হচ্ছে ফ্যানেরোজোয়িক, FANEROZOIC, ফ্যানেরোজোয়িক বা জৈব মহাযুগ। এই দুটোকে একসাথে বলা হচ্ছে আদিম মহাযুগ। এই আদিম মহাযুগ সম্পর্কে খুব একটা কোনো কিছু জানা যায়নি। এর পরবর্তী যে যুগগুলো হয়, সেই আদিম যে মহাযুগ, সেটা সম্পর্কে কিছু জানা যায়নি। এই ফ্যানেরোজোয়িক এবং ফ্যানেরোজোয়িকটাকেই বলা হয় আদিম মহাযুগ, এবং যেটা ফ্যানেরোজোয়িক, যেটা স্বচ্ছ বা জৈব মহাযুগ, আমি যেটা বললাম যে আদিম মহাযুগ, আদিম আর জৈব দুটো মহাযুগ ছিল। এই আদিম সম্পর্কে খুব একটা ধারণা পাওয়া যায় না, কিন্তু এই জৈব মহাযুগ, সেটা সম্পর্কে অনেক জীবাশ্মের ভিত্তিতে অনেকগুলো ভাগে এটা ভাগ করা হয়। সেটা কি? একটা হচ্ছে পুরাজীবীয়, একটা হচ্ছে মধ্যজীবীয়, এবং যেটা একদম নবীন, সেটা হচ্ছে নবজীবীয়। এই তিনটে যুগ আমাদের কাছে স্বচ্ছ। ফ্যানেরোজোয়িক বা ফ্যানেরো কথার অর্থ হচ্ছে স্বচ্ছ, অর্থাৎ এই যে জৈব যুগটা, এটা সম্পর্কে আমরা জীবাশ্মের ভিত্তিতে জানতে পেরেছি, কিন্তু আদিমটা সম্পর্কে সেভাবে আমরা জানতে পারিনি, যেটার সময়কাল ছিল 4000 মিলিয়ন বছর। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর আমরা যেটা যাব, যে টারশারি যুগ কোন যুগটার মধ্যে পড়ে। আচ্ছা, এই যে তিনটে যুগে আমরা ভাগ করলাম, যেটাকে পুরাজীবীয়, মধ্যজীবীয়, নবজীবীয়। এই পুরাজীবীয়ের মধ্যে অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমরা আগে আলোচনা করেছি, যে পার্মিয়াম, কার্বনিফেরাস, ডেভোনিয়ান, সিলুরিয়ান, ওডোভিশিয়ান, ক্যামব্রিয়ান, এগুলো হচ্ছে পুরাজীবীয় যে যুগ, সেটা। তারপরে আসে মধ্যজীবীয়, যেখানে আমরা এই যে মহীসঞ্চরণ যেখানে ঘটে থাকে, সেই এই সময়কালটা হচ্ছে মধ্যজীবীয়, অর্থাৎ ক্রিটেশাস, জুরাসিক, ট্রিয়াসিক।
এরপরে যেটা আমরা বললাম যে রিসেন্ট যে এজ বা নবজীবীয় এই নবজীবীয় যুগটাকে বলা হচ্ছে টারসিয়ারি এজ। এবং এটাও প্লায়োসিন, মায়োসিন, অলিগোসিন, ইওসিন, প্যালিওসিন এই 5টা ভাগে টারসিয়ারি যুগটাকে ভাগ করা হয়। এবার চলে আসি যে এই যুগের কি কি ঘটেছিল। প্রথমেই যেটা বলতে হয় যে এটার সময়কাল হচ্ছে 6 কোটি 60 লক্ষ বছর। 6 কোটি 60 লক্ষ বছর। 60 লক্ষ বছর। আগে থেকে 2.6 মিলিয়ন বছর আগে পর্যন্ত সময়কালকে বলা হয় এই টারসিয়ারি এজ। অর্থাৎ 6 কোটি 60 লক্ষ বছর থেকে 2.6 মিলিয়ন বছর আগে পর্যন্ত এই সময়কালটা স্থায়ী হয়েছিল। এটি সোনোজয়িক যুগের প্রথম সময়কাল এবং 6টা উপযুগে বিভক্ত, যেটা আমি আগেও বললাম যে প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন এবং প্লিওসিন। এই যুগের মেন যে বিষয়গুলো হয়েছিল সেটা হচ্ছে এই যুগে স্তন্যপায়ী প্রাণীরা প্রধান হয়ে উঠেছিল এবং হিমালয় পর্বতমালার মতো গুরুত্বপূর্ণ পাহাড় এখানে সৃষ্টি হয়। ভূতাত্ত্বিক পরিবর্তন এখানে হয়েছিল, ওই হিমালয় পর্বতমালার মতো অনেক গুরুত্বপূর্ণ পাহাড়ের সৃষ্টি হয়েছিল। এছাড়াও যেটা হয়েছিল লোহিত সাগরের সৃষ্টি হয়েছিল এবং আন্টার্কটিকা থেকে অস্ট্রেলিয়ার বিচ্ছেদ ঘটেছিল। আর যেটা হয়েছিল আল্পস পর্বত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উদ্ভব হয়েছিল। এই সমস্ত ঘটনাগুলো টারসিয়ারি যুগে ঘটেছিল। আমাদের প্রত্যেকটা যুগেই কিছু না কিছু যে জীবাশ্মের ভিত্তিতে যে ভাগগুলো করা হয় এবং তার মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু বিরাজমান। সেরকমই টারসিয়ারি যুগেও কিছু ঘটনা ঘটেছিল, যেমন এই মেরুদণ্ডী যে প্রাণী সেগুলোর উদ্ভব ঘটেছিল, এই স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব ঘটেছিল। তারপরে হিমালয় পর্বত উত্তর গোলার্ধে অন্ততপক্ষে একটা হিমযুগের আবির্ভাব হয়েছিল, হিমালয় পর্বতের উত্থান ঘটেছিল, লোহিত সাগরের সৃষ্টি হয়েছিল, আন্টার্কটিকা থেকে অস্ট্রেলিয়ার বিচ্ছেদ ঘটেছিল। এই সমস্ত ঘটনাগুলো এই টারসিয়ারি যুগে ঘটেছিল। নেক্সট যে তত্ত্ব যেটা আমাদের মহাসঞ্চরণের ক্ষেত্রে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাপীয় পরিচলন স্রোত, অর্থাৎ থার্মাল কনভেকশন কারেন্ট। এখানে একটি ছবির সাহায্যে আমি দেখাতে চাই। এটা হচ্ছে ইনার কোর। আর তারপরের স্তরটা হচ্ছে আউটার কোর, অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল। নেক্সট যেটা আছে সেটা হলো ম্যান্টল, তারপরে আছে অ্যাস্ট্রোস্ফিয়ার,
এটা হচ্ছে লিথোস্ফিয়ার অর্থাৎ শিলামণ্ডল। যে পরিচলন স্রোতটা কাজ করে সেটা আমি প্রথমে এঁকে নিচ্ছি, তারপরে বিষয়টা বোঝাচ্ছি। তাপীয় পরিচলন স্রোত, এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীর ম্যান্টলের অভ্যন্তরে তেজস্ক্রিয় উপাদান থেকে উৎপন্ন যে তাপ, সেই তাপের কারণে পরিচলন স্রোত তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে, এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এই তাপীয় পরিচলনের কারণে পরিচলন স্রোতের এই তেজস্ক্রিয় উপাদান থেকে উৎপন্ন তাপের কারণে একটা পরিচলন স্রোত আমরা দেখতে পাচ্ছি, যেটার দিকও আমি একটা তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি। এটা কি হচ্ছে, যে তাপের সৃষ্টি হয়, সেই তাপের ফলে একটা পরিচলন স্রোত তৈরি হয়, যেটা মহাদেশীয় প্রবাহ এবং পর্বত সৃষ্টির চালিকা শক্তি হিসাবে কাজ করে। এই স্রোতগুলো গরম ও হালকা পদার্থকে ওপরে নিয়ে আসে এবং ঠান্ডা ও ঘন পদার্থকে নিচে নামিয়ে দেয়, যা মহাদেশীয় পাতগুলোকে সরিয়ে মহাদেশীয় প্রবাহ ঘটায়। এই উত্তপ্ত যে পরিচলন স্রোতটা হচ্ছে, সেটাতে কি হয়, উত্তপ্ত পদার্থের ঘনত্ব কমে যায়। এটা তো তেজস্ক্রিয় পদার্থের যে উপাদান, সেখান থেকে একটা তাপ উৎপন্ন হচ্ছে এবং তাপের ফলে কি হচ্ছে, পদার্থের ঘনত্ব কমে যাচ্ছে, ফলে সেগুলো ওপর দিকে উঠে যাচ্ছে। ওপর দিকে উঠে যাওয়ার ফলে সেটা ঠান্ডা হচ্ছে এবং ঘন পদার্থগুলো আবার নিচের দিকে নেমে আসছে। এইভাবে অবিরাম ওঠা নামা যখন করছে, তখন একটা চক্রাকার স্রোতের সৃষ্টি হচ্ছে। এই স্রোতটাকেই বলা হচ্ছে পরিচলন স্রোত। পৃথিবীর অভ্যন্তরে থাকা তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে নিয়মিত তাপ উৎপন্ন হওয়ার ফলে এই পরিচলন স্রোতের উদ্ভব হচ্ছে। এবং এই লিথোস্ফিয়ারে তখন কি হচ্ছে, লিথোস্ফিয়ারে এই দুটো প্লেট, আমি যদি দুটো কালার দিয়ে দুটো প্লেট চিহ্নিত করি, তাহলে সেখানে কি হচ্ছে, যে এই প্লেটগুলো, এই লিথোস্ফিয়ারে যে প্লেটগুলো, সেগুলো একে অপরের থেকে নয় দূরে সরে যাচ্ছে, আর না হলে প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে, না হলে পাশাপাশি তারা চলতে থাকছে। এইভাবে কিন্তু মহাদেশের একটা সঞ্চরণ ঘটছে। তা এই তাপীয় পরিচলন স্রোত কিন্তু এই মহীসঞ্চরণ মতবাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যার ফলে এই মহাদেশের সঞ্চরণগুলো ঘটছে এবং সেটার জন্য দায়ী হলো তাপীয় পরিচলন স্রোত। এবং প্লেট টেকটনিক থিওরির ক্ষেত্রেও এটা সমানভাবে গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। তাহলে আমরা পরের যে ইম্পর্টেন্ট টপিক, সেটাতে চলে যাই। সেটা হচ্ছে মেসোসরাস। এটাও হচ্ছে একটা জীবাশ্ম। এই মেসোসরাসও একটা বিলুপ্তপ্রায় প্রাণী,
যেটার জীবাশ্ম যখন আমাদের মহাদেশগুলো একত্রিত ছিল তখন সেই প্রাণীগুলো ছিল এবং অবলুপ্তির ফলে সেই জীবাশ্মগুলো বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে যাওয়ার যে নিদর্শন সেগুলো দেখেই বোঝা যায় যে মহাদেশের সঞ্চরণ ঘটে চলেছে। তো এই মেসোসরাস হলো একটা বিলুপ্তপ্রায় প্রাণী, যেটা এই প্রাণীগুলো পার্মিয়াম যুগে বাস করত। এটাও কিন্তু পার্মিয়াম যুগেই বাস করত। পার্মিয়াম এই যুগে বসবাস করত। মেসোসরাস ছিল ওই কিছুটা ওই মাঝারি ধরনের একটা টিকটিকি বা ওই রকম ধরনের একটা দেখতে, কারণ এই প্রাণীগুলো তাদের প্রাচীনতম প্রাণী বা সর্বশেষ প্রাণী ছিল না। মেসোসরাস একটা জলজ প্রাণী ছিল। এর শারীরিক বৈশিষ্ট্য সেটা বিচার করে। এই প্রাণীটা 1 মিটার মতো লম্বা এবং প্রায় 20 পাউন্ডের মতো ওজন ছিল এবং মূলত এরা মিষ্টি জলে বসবাস করত। তা মোটামুটি এটা একটা মানে ছোট কুমিরের মতো বলা যায় বা টিকটিকির মতো বলা যায়, সেই রকম একটা প্রাণী ছিল। বর্তমানে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় এই মেসোসরাসের জীবাশ্মগুলো পাওয়া যায়। প্রায় 25 কোটি বছর আগে প্যানজিয়ার ভাঙনের সময় এটা পৃথক হয়ে গিয়েছিল। উভয় স্থানেই জীবাশ্ম একই রকম ছিল। এই বিষয়টা প্যানজিয়ার অস্তিত্বের পক্ষে একটা শক্তিশালী প্রমাণ। মূলত দক্ষিণ আমেরিকা, বিশেষ করে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় এগুলো পাওয়া গিয়েছিল। তা এই মেসোসরাস হচ্ছে এমন একটা প্রজাতির জীবাশ্ম যেটা এই মহিষসঞ্চরণের ক্ষেত্রে যথেষ্ট সাক্ষ্য বা নিদর্শন বহন করে। সেই জন্য মহিষসঞ্চরণ মতবাদের ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট যে টপিক সেটা হচ্ছে লরেশিয়া। লরেশিয়া, যেটা আমরা আগেই পড়েছি যে লরেশিয়া ছিল একটা অতি মহাদেশ বা একত্রিত মহাদেশ, যা প্রায় 20 কোটি বছর আগে প্যানজিয়া নামক একটা মহাদেশ ভেঙে তৈরি হয়েছিল। এই যে প্যানজিয়া নামক একটা মহাদেশ একত্রিত ছিল, সেখান থেকে ভেঙে কিন্তু লরেশিয়ার সৃষ্টি হয়েছে। এটা ছিল উত্তর গোলার্ধের একটা অংশ। তখন বলা হতো যে উত্তর গোলার্ধের যে অংশটা, এই উত্তর গোলার্ধের অংশটাকে বলা হতো লরেশিয়া। এতে হচ্ছে বর্তমান উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া অন্তর্ভুক্ত ছিল। প্যানজিয়া ভেঙে গন্ডোয়ানা নামক আরেকটা অতিমহাদেশ তৈরি হয়েছিল, যেটা দক্ষিণের অংশ বলে গণ্য করা হতো, গন্ডোয়ানা ল্যান্ড। এই লরেশিয়ার যে উৎপত্তি সেটা হচ্ছে মেসোজোয়িক যুগে, যখন পৃথিবীর একমাত্র মহাদেশ প্যানজিয়া ভেঙে যায়, তখন এর উত্তরের যে অংশটা সেটাকে বলা হয় লরেশিয়া। লরেশিয়ার উপাদান বলতে বোঝায় যে লরেশিয়ার মধ্যে ছিল আজকে যেখানে আমেরিকা, সেই আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বেশিরভাগ অংশ। পরবর্তীকালে এই প্যানজিয়ার ভাঙনের কারণে এগুলো বিভক্ত হয়ে যায়। এই অতিমহাদেশটার নামকরণ করা হয়েছে লাউরাশিয়া থেকে, যার মধ্যে লাউরাশিয়া ছিল এমন একটা অঞ্চলের একটা অংশ যা মূলত উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার অংশগুলিকে একত্রিত করেছিল।
লরেশিয়ার অপর নাম হচ্ছে লরেন্সিয়া। লরেনসিয়া এটা উত্তর গোলার্ধের একটা প্রাচীন অতি মহাদেশ। এটা প্যানজিয়া ভেঙে তৈরি হয়েছিল। এর আরেকটা নাম হচ্ছে লরেন্সিয়া, সেটাও তোমাদের জানার দরকার রয়েছে। এবং ভৌগোলিক তাৎপর্য বলতে বোঝায় যে এই লরেশিয়ার ভাঙনের ফলে আজকের পৃথিবীর উত্তর গোলার্ধের স্থলভাগে বেশিরভাগ অংশ তৈরি হয়েছে। এবং এই মহীসঞ্চরণ মতবাদেই প্রথম বলা হয়েছিল যে প্রথমে প্যানজিয়া নামক একটি অতিকায় মহাদেশ ছিল এবং সেটা ভেঙে যে উত্তর অংশ সেটা লরেন্সিয়া বা লরেন্সিয়া হিসাবে প্রকাশ পায় এবং দক্ষিণের অংশ গন্ডোয়ানা ল্যান্ড নামে প্রকাশ পায়। তা এই লরেশিয়া যদি না থাকতো তাহলে আজকের যে উত্তর গোলার্ধে যে দেশগুলো সেগুলো কিন্তু প্রকাশ পেত না। তাহলে মূল ভিত্তি হিসাবে কিন্তু লরেশিয়ার একটা গুরুত্ব থেকে যাচ্ছে। জিওটেকটনিক এবং মহীসঞ্চরণ মতবাদের ক্ষেত্রে লরেন্সিয়া বা লরেশিয়ার গুরুত্ব অস্বীকার করার জায়গা নেই। তাহলে এই সমস্ত যে টার্মগুলো সেগুলো থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন হতে পারে এবং তোমাদের যে এমসিকিউ এই ধরনের অনেক ছোট ছোট এখানে তথ্য লুকিয়ে আছে, সেগুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। সেজন্য এই বিষয়গুলো সমানভাবে ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা বিষয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকগুলো থাকে এবং সেগুলো জানা দরকার। তা আজকের ক্লাস আমি এই গুরুত্বপূর্ণ টপিক যেগুলো ছিল সেগুলো দিয়েই শেষ করছি এবং পরবর্তী ক্লাসে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। ধন্যবাদ।